আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এখন হাজির হয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 নিয়ে। আজকে আমি তোমাদের যে অধ্যায় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অধ্যায় 6। সেটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং কিছু অঙ্ক করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করি আর্থিক বিবরণী কি। আর্থিক বিবরণী আমাদের আগে জানা দরকার। একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা যাচাই করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হলো আমাদের আর্থিক বিবরণী। তো শিক্ষার্থীরা, আর্থিক বিবরণীর ভিতরে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো অনুপাত বিশ্লেষণ। এখন আমরা অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। অনুপাত বিশ্লেষণ নিয়ে আমাদের জানা আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো অনুপাত বিশ্লেষণ নিয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি বিষয়ের সাথে অপর একটি বিষয়ের তুলনামূলক গাণিতিক প্রকাশ হলো আমাদের অনুপাত। অর্থাৎ একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, মনে করো একটা প্রতিষ্ঠানের 2 বছরের আর্থিক চিত্র আমরা অনুপাতের মাধ্যমে দেখাবো, অথবা এক প্রতিষ্ঠানের সাথে অন্য আরেকটি প্রতিষ্ঠানের আমরা আর্থিক চিত্র অনুপাতের মাধ্যমে দেখাবো। এটাই হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণের মেন কাজ। অনুপাত বিশ্লেষণের ভিতরে আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমাদের স্বল্পকালীন সচ্ছলতা যাচাই। তো শিক্ষার্থীরা, স্বল্পকালীন সচ্ছলতা আমাদের আগে যাচাই করা দরকার। স্বল্পকালীন সচ্ছলতা কি? আমরা জানি স্বল্পকালীন মানে একটা প্রতিষ্ঠানে 1 বছরের ভিতরে যাবতীয় কার্যক্রম হচ্ছে স্বল্পকালীন সচ্ছলতা। প্রতিষ্ঠানটা কতটুকু স্বাবলম্বী এটা কোনো সচ্ছলতা বোঝায়। এই স্বল্পকালীন সচ্ছলতার যাচাই অনুপাত যদি বলে, তাহলে আমরা কোন কোন অনুপাতগুলো আমরা বের করব সেটা আমরা এখন শিখব। স্বল্পকালীন সচ্ছলতার যাচাই অনুপাত হলো 3টা অনুপাত আছে। 1 নম্বর হলো চলতি অনুপাত, 2 নম্বর হলো তারল্য অনুপাত, 3 নম্বর হলো কার্যকরী মূলধন অনুপাত। এক নম্বর হচ্ছে চলতি অনুপাত, 2 নম্বর হচ্ছে তারল্য অনুপাত, 3 নম্বর হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। তো শিক্ষার্থীরা, এখানে চলতি অনুপাত কি? চলতি অনুপাত দ্বারা কি নির্দেশ করে? একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু তা জানার জন্য চলতি অনুপাত নির্ণয় করা হয়। চলতি অনুপাত দ্বারা কি নির্ণয় করা হয়? চলতি অনুপাত দ্বারা নির্ণয় করা হয় একটা প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু, চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু তা নির্ণয় করা হয় চলতি অনুপাতের মাধ্যমে। আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। আর তারল্য অনুপাত তাৎক্ষণিক প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু তা জানার জন্য আমাদের তারল্য অনুপাত নির্ণয় করা হয়। তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু তা জানার জন্য তারল্য অনুপাত নির্ণয় করা হয়। এটা আদর্শ মান হচ্ছে 1:1। তারপর হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে প্রতিষ্ঠানের চলতি সম্পত্তিতে চলতি দায় পরিশোধের অতিরিক্ত ক্ষমতা নির্দেশ করে। কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে প্রতিষ্ঠানের, এটার আদর্শ মান হচ্ছে 1:1 সেম। তো শিক্ষার্থীরা, এখানে দেখো আমি আগে একটা উদ্দীপক লিখে রেখেছি, সেই উদ্দীপক দিয়ে আজকে আমি তোমাদের দিকে অঙ্কগুলো শিখবো। এই যেখানে একটা আর্থিক বিবরণী বিশ্লেষণ দেওয়া আছে, এখানে আমাদের দায় পার্শ্ব এবং সম্পত্তি পার্শ্ব দেওয়া আছে। তো এখান থেকে যদি আমাদের এরকম এই 3টা আমাদের অনুপাত এখান থেকে করতে চাই,
তাহলে আমাদের এখান থেকে এই উদ্দীপক নিয়ে আমাদের এখান থেকে অঙ্কটি করতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে চলতি অনুপাত, তারপর দেওয়া আছে তারল্য অনুপাত, তারপর কার্যকরী মূলধন অনুপাত। প্রত্যেকটা সূত্রের সাথে সম্পর্ক চলতি সম্পদ এবং চলতি দায়। তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে কোন কোন এন্ট্রিগুলো চলতি সম্পদ এবং কোনগুলো চলতি দায়। এখানে প্রথমে দেওয়া আছে দালাল কোঠা। দালাল কোঠা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। কল কবজা এটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র স্থায়ী সম্পদ। প্রাপ্য নোট, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম ব্যয়, এই পাঁচটি হচ্ছে আমাদের চলতি সম্পত্তি। আর বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে আমাদের অসম্মানযোগ্য ব্যয় বা ভুয়া সম্পত্তি। ভুয়া সম্পত্তি সর্বোচ্চ তিনটা থাকতে পারে। একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, আর একটা হচ্ছে শেয়ার অপহার, আর হচ্ছে প্রাথমিক খরচাগুলি বা শেয়ার দালালের দস্তুরি বা কমিশন, এগুলো হচ্ছে আমাদের ভুয়া সম্পত্তি। তো মনে রাখতে হবে আমরা প্রায় স্টুডেন্ট আমরা ভুল করে থাকি, বিলম্বিত বিজ্ঞাপনকে আমরা চলতি সম্পদ হিসেবে আমরা অন্তর্ভুক্ত করে থাকি, কিন্তু আসলে এটা ভুল হবে। এজন্য আমাদের এখানে চলতি সম্পদ কোনগুলো? প্রাপ্য নোট, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, হাতে নগদ, অগ্রিম ব্যয়, এই পাঁচটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এখানে আমাদের পাঁচটি জানা দরকার। তারপর এখানে চলতি দায় কোনগুলো আছে? শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি রক্ষিত হয়, তিনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে হচ্ছে আয়কর সঞ্চিতি, এটা চলতি দায়। ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, এটা আমাদের চলতি দায় না। তাহলে পদ হিসাব, ব্যাংক জমাকৃত, এই তিনটে এন্ট্রি হচ্ছে আমাদের চলতি দায়। তো শিক্ষার্থীরা আমরা এখন অঙ্ক আমরা চলে যাচ্ছি। আমরা অঙ্কটা করার জন্য যেটা দরকার আমাদের, আমরা প্রথমে চলতি অনুপাত করব। এক নম্বর আমরা যেটা করব চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে হবে চলতি সম্পত্তি, নিচে হচ্ছে চলতি দায়। চলতি সম্পত্তি কত আমরা জানি না, চলতি দায় কত জানি না, আমরা নির্ণয় করব, নিচে হবে অ্যানসার। তো এখানে আমরা একটু আগে লিখছি, হয়তো তোমরা বোর্ডে দেখতে পারতেছো না, চলতি সম্পত্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আগে যোগ করব। এখানে চলতি সম্পত্তি কি আছে? প্রাপ্য নোট যোগ মজুদ পণ্য, প্রাপ্য নোট, মজুদ পণ্য, তারপর প্রাপ্য হিসাব, তারপর আর কি আছে? হাতে নগদ, অগ্রিম ব্যয়। এইখানে পাঁচটা হচ্ছে আমাদের চলতি সম্পত্তি। তো এইগুলি আমি টাকাগুলি লিখতেছি। প্রাপ্য নোটের টাকা হচ্ছে 25,000 টাকা, মজুদ পণ্য হচ্ছে 1 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব হচ্ছে 2 লক্ষ টাকা, হাতে নগদ হচ্ছে 20,000 টাকা, তারপর অগ্রিম ব্যয় হচ্ছে 5,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পত্তি। তো আমরা যদি রেজাল্ট যোগ করি তাহলে আমাদের কত আসে? তো পরে বলতেছি চলতি দায়। চলতি দায় যে এন্ট্রিগুলো সেগুলো হচ্ছে আয়কর সঞ্চিতি, এই আয়করটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি, যোগ প্রদয় হিসাব, যোগ ব্যাংক জমাতিরিক্ত। এখানে আমাদের চলতি দায় হচ্ছে তিনটা এন্ট্রি। তো আমাদের আয়কর সঞ্চিতি হচ্ছে 25,000 টাকা, প্রদয় হিসাব হচ্ছে আমাদের 50,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। এখন আমাদের টোটাল যোগফল 1,75,000 টাকা হচ্ছে চলতি দায়। আর চলতি সম্পদ কত হচ্ছে?
লাখ, 2 লাখ, 1 লক্ষ, 3 লক্ষ, 20, 5, 25, 50, 3 লক্ষ 50,000 টাকা। 3 লক্ষ 50,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পত্তি। তো চলতি সম্পত্তি আমরা পাইলাম 3 লক্ষ 50,000, চলতিতে পাইলাম 1 লক্ষ 75,000। এখন আমাদের কাছে এগুলোকে ভাগ করা। এখন যদি আমরা ভাগ করতে যাই, দেখো 3 লক্ষ 50 কে যদি 1 লক্ষ 75 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 2। যেহেতু অনুপাত, এজন্য অনুপাত 1। অনেকে এটা বুঝে না অনুপাত 1 কিভাবে আসলো। আমরা ছোট থাকতে যখন শিখছি আমরা এইভাবে ভাগ করছি, যে এইভাবে কাটাকাটি 2 দুগুণে 4, নিচে মনে মনে আমরা 1 ধরেছি। তো নিচের সংখ্যাকে আমরা 1 ধরি, এইভাবে আমরা ভাগগুলোকে করি। তো এটাও আমার 1,75,000 1, আর এর উপরে রেজাল্ট হচ্ছে 2। এজন্য 2 অনুপাত 1, রেজাল্ট যা হবে সেটা আগে লিখবো, আর নিচের 1, নিচের বেস যেটা সেটা হচ্ছে 1, এটা হচ্ছে অনুপাত। তাহলে টোটাল আমাদের অনুপাত 2 অনুপাত 1। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের আদর্শ মান হচ্ছে 2 অনুপাত 1, আমাদের এখানে রেজাল্টও হয়েছে 2 অনুপাত 1। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের 14 অনুপাতের রেজাল্ট হচ্ছে 2 অনুপাত 1, অর্থাৎ প্রতিষ্ঠানের দায় পরিশোধ করার ক্ষমতা কি? চলতি দায় পরিশোধ করার ক্ষমতা মাশাআল্লাহ খুব ভালো। মানে সম্পদ দায় যা আছে সম্পদ তার চেয়ে ডাবল আছে। এইটাতে আমরা এটা বুঝে গেল। যদি আরো বেশি হয় 2.5 বা 3 অনুপাত 1, তাহলে আমরা এটাকে ধরবো অবশ্যই এটা প্রতিষ্ঠান অবস্থা খুব ভালো। আর যদি বেশি হয়ে যায় 4 অনুপাত 1, তাহলে আমরা ধরবো এই প্রতিষ্ঠান অবস্থা ভালো না। এই প্রতিষ্ঠান কেন ভালো না? বলছে প্রতিষ্ঠানের অলস অর্থ, প্রচুর পরিমাণ প্রতিষ্ঠানের অর্থ রয়ে গেছে যেটা এখন তারা ব্যবহার করতে পারছে না, বিনিয়োগ করতে পারছে না। এই কারণে প্রতিষ্ঠানটা মঙ্গলজনক নয়, প্রতিষ্ঠানে এখানে ইনভেস্ট করা সুবিধাজনক হবে না। এই জন্য আমাদের মন্তব্য করার সময় আমরা এই দিকগুলো খেয়াল রাখবো। যদি অনুপাত আদর্শ মান 2 অনুপাত 1 হয়েছে, এটা আমাদের সন্তোষজনক। 2.5 হয়, এটাও সন্তোষজনক। 3 হলে আমরা সন্তোষজনক ধরবো, কিন্তু 3 এর বেশি 4 হয়ে গেছে, এটাকে আমরা সন্তোষজনক ধরবো না। ধরে নেব কি এই প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ভালো না, প্রতিষ্ঠানের সাবল অর্থ আছে কিন্তু তারা ইনভেস্ট করতে পারছে না। এই হচ্ছে প্রতিষ্ঠানের মূল সমস্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব 2 নাম্বার এন্ট্রিতে। 2 নাম্বার হচ্ছে তারল্য অনুপাত। তারল্য অনেকগুলো নাম আছে, তারল্য, তড়িৎ, তরল, অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা ইংরেজি নাম হচ্ছে এসিড টেস্ট। এটা খেয়াল রাখবে, এসিড টেস্ট অনেক সময় আসে, এসিড টেস্ট। আবার কি আসে? অবলিক, কুইক মানে দ্রুত, সবগুলা একটাই নাম। এই তারল্য অনুপাত, তারল্য অনুপাত ওরা যেটা বোঝাতে চাচ্ছে প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা কতটুকু তা যাচাই করার জন্য তারল্য অনুপাত নির্ণয় করা হয়। তাৎক্ষণিক এই মুহূর্তে প্রতিষ্ঠান দায় পরিশোধ করতে হবে, এটাকে বলা হয় তারল্য অনুপাত। কুইক, দ্রুত, এজন্য এই অনুপাতকে আমাদের এখানে ব্যবহার করব। তো কুইক অনুপাত বা তারল্য অনুপাত বা এসিড টেস্ট অনুপাতের সূত্র হচ্ছে তারল্য সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। এখানে তারল্য সম্পত্তি আমরা জানি না, এখানে লিখবো এখানে তারল্য সম্পত্তি সমান চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য, উন্মোচন সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম ব্যয়। এগুলোকে বলা হয় আমাদের তারল্য সম্পত্তি। এটা হচ্ছে তারল্য সম্পত্তির টাকা। চলতি সম্পত্তি থেকে সমাপনী মজুত বাদ দেব এবং অগ্রিম ব্যয় বাদ দেব। সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম ব্যয়, এই অগ্রিম ব্যয়টা আমরা অগ্রিম দিয়ে দিছি, এখন তো এই মুহূর্তে এই সম্পদ দ্বারা দায় পরিশোধ করার কথা সম্ভাবনা নাই। এজন্য এটা তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা তাদের নাই বলে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। আর কি অগ্রিম মজুত, সমাপনী মজুত পণ্য তো এটা ভবিষ্যতে এটা দাম বাড়তে পারে, কমতে পারে, এটা তো ভবিষ্যতে বিক্রি করলে টাকা আসবে। এই জন্য এটাকে আমাদের দায় পরিশোধ করার ক্ষমতার জন্য এটাকে অন্তর্ভুক্ত করা হয় না, এজন্য এটাকেও বাদ দেওয়া হয়। এগুলো বাদ দেওয়ার পর যে সমস্ত এন্ট্রিগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের তারল্য সম্পত্তি। তাহলে আমাদের তারল্য সম্পত্তির চলতি সম্পত্তির মোট টাকা ছিল আমাদের কত? 3,50,000 টাকা।
এখান থেকে সমাপনী মজুত পণ্য ছিল 1 লক্ষ টাকা, এটা বাদ দেই। আর অগ্রিম ব্যয় ছিল 5000 টাকা। এটা বাদ দিলে যা হবে এটা হচ্ছে আমাদের তারল্য সম্পদ। তাহলে আমাদের 3,50,000 টাকা 1 লক্ষ বাদ দিলে 2,50,000, 2,45,000 টাকা হচ্ছে আমাদের তারল্য সম্পত্তি। 2,45,000। আর চলতিটা তো এটা আমরা করলাম 1,75,000। এখন আমাদের কাজ হচ্ছে 2,45,000 কে 1,75,000 দিয়ে ভাগ করব। 2,45,000 ভাগ 1,75,000, তাহলে অনুপাত এসে 1.4:1। 1.4:1। এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে অনুপাত আসে আমাদের 1.4। 1.4:1 হচ্ছে আমাদের তারল্য অনুপাত। তারল্য অনুপাতের যে মোট সূত্র, তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে, তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, কিন্তু আমাদের এখানে অনুপাতের রেজাল্ট বেরিয়েছে 1.4:1। এর মানে প্রতিষ্ঠানের অবস্থা খুবই সন্তোষজনক, খুবই ভালো। শুধু সন্তোষজনক না, সন্তোষজনক হচ্ছে একটু বেশি ভালো। যদি এটা আমাদের মন্তব্য দিতে বলে, কমেন্টস দিতে বলে, তাহলে আমরা দেখব কি প্রতিষ্ঠানের তারল্য সম্পদ, তাৎক্ষণিক আয় ক্ষমতা প্রতিষ্ঠানের সন্তোষজনক, খুবই সন্তোষজনক। কেন? তাদের আদর্শ মান হচ্ছে 1:1, আর এখানে বেরিয়েছে আমাদের 1.4:1, মানে 0.4 আমাদের বেশি দেওয়া আছে। আমাদের এখানে সম্পদ প্রয়োজনের চেয়ে বেশি আছে, এটাকে আমাদের সন্তোষজনক বলা যাবে। তো সেক্ষেত্রে আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে চলতি অনুপাত, আর একটা হচ্ছে তারল্য অনুপাত। আবারও বলি, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি ডিভাইড বাই চলতি দায়, আর তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তারল্য সম্পদ ডিভাইড বাই চলতি দায়। অনেকে এটাকে তারল্য দায় দিয়েও করতে পারে। তারল্য দায় যদি দিয়ে করি তাহলে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দেব। কি করব? চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত আমরা বাদ দেব, তাহলে আমরা তারল্য দায় দিয়ে করতে পারি। কিন্তু আধুনিক যুগে তারল্য দায় দিয়ে করে না, এটা চলতি দায় দিয়ে অন্তর্ভুক্ত করে। এই যে অ্যাকাউন্টিং এ যারা গবেষণাবিদ তারা এটাই বর্তমানে ব্যবহার করতেছে। এজন্য আমরা চলতি দায় তারল্য দায় দিয়ে হবে, কারো ভুল হবে না, কিন্তু আমরা চলতি দায় দিয়ে আমরা শিখব ইনশাআল্লাহ সবাই। তো শিক্ষার্থীরা, এখন আমাদের যেটা কাজ, আমরা 3 নম্বর পার্টে আমরা চলে যাই। 3 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। তিন নম্বর কি শিখবো আমরা? কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা হচ্ছে চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হচ্ছে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। আমরা একটা কথা মনে রাখবো, কার্যকরী মূলধন অনুপাত বললে আমরা কার্যকরী মূলধনই লিখব। যদি লেখা থাকে চলতি মূলধন তাহলে আমরা চলতি মূলধন লিখব। এর মানে যা লেখা থাকবে আমরা সেটা আমরা ইউজ করব। যদি থাকে চলতি মূলধন তাহলে আমরা চলতি মূলধন লিখব পরে। আমি এখানে দুটো লিখছি শেখার জন্য, কিন্তু তোমরা যেমন একটা ব্যবহার করবে। এখানে কার্যকরী মূলধন, পরীক্ষার সময় অনেক সময় আমাদের প্রশ্ন আসে কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। কার্যকরী মূলধনের পরিমাণ কিন্তু কার্যকরী মূলধন অনুপাত নয়, বা চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। যদি পরিমাণ বলা থাকে তাহলে মনে করতে হবে টাকার অঙ্ক চেয়েছে, টাকাটা আমাদের কত হবে। তো সেক্ষেত্রে এখানে কার্যকরী মূলধন সূত্র হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়, মাইনাস চলতি দায়। চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। চলতি সম্পত্তি আমাদের কত বের করছে একটু আগে? 3,50,000। চলতি দায় হচ্ছে 1,75,000। আমরা বের করলে আমাদের কি পাবো? তাহলে আমাদের এই অঙ্কে কার্যকরী মূলধন হচ্ছে 1,75,000 টাকা। এখন যদি প্রশ্নে আসতো কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা।
শুধু এতটুকু কার্যকরী মূলধনের পরিমাণ যদি প্রশ্নে চায়, তাহলে আমরা অ্যান্সার করবো কোনটা, যে কার্যকরী মূলধন যেটা এখন বের করলাম 1,75,000 টাকা, এটি আমাদের কার্যকরী মূলধন। তো সেক্ষেত্রে আমাদের এখন কার্যকরী মূলধন বের হলো 1,75,000, চলতিটা তো একটু আগে আমরা বের করলাম 1,75,000 টাকা আমাদের আগেই দেওয়া আছে, তাহলে আমরা ভাগ করে এটা অনুপাত আসে 1, তাহলে 1:1। কার্যকরী মূলধনের আদর্শ মান 1:1, আর আমরা এখানে বের করছি 1:1। তাহলে এটা কি বোঝা গেল, প্রতিষ্ঠানের আদর্শ মান এবং এটা সন্তোষজনক। কার্যকরী মূলধন বের করার উদ্দেশ্য কি ছিল, চলতি সম্পদ থেকে চলতি দায় পরিশোধের অতিরিক্ত ক্ষমতা নির্দেশ করে। কার্যকরী মূলধন নির্ণয়ের উদ্দেশ্য কি, কার্যকরী মূলধন অনুপাত চলতি সম্পদ থেকে চলতি দায়ের অতিরিক্ত ক্ষমতার নির্দেশ কতটুকু আছে, এটা নির্ণয় করার জন্য আমাদের কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করা হয়। আর এটার আদর্শ মান হচ্ছে 1:1। এর মানে তারল্য অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত এই দুইটার অনুপাত সেম, 1:1। এর আমাদের অনুপাত এখানে রেজাল্ট বেরিয়েছে 1:1। তাহলে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা খুবই সন্তোষজনক। তো শিক্ষার্থীরা আমাদের এখন স্বল্পকালীন সচ্ছলতার জন্য যদি প্রশ্নে বলে, তাহলে আমরা তিনটা সূত্র ব্যবহার করব। এই সূত্র আলাদা আসতে পারে বা এরকম ভেঙে ভেঙে বলে স্বল্পকালীন সচ্ছলতা এই কথা বলা থাকতে পারে। যদি প্রশ্নে বলা থাকে স্বল্পকালীন সচ্ছলতা যাচাই করো, তাহলে আমরা এই তিনটা সূত্র ব্যবহার করব। 1 নাম্বার তারল্য অনুপাত, 1 নাম্বার চৌদ্দ অনুপাত, 2 নাম্বার তারল্য অনুপাত, 3 নাম্বার কার্যকরী মূলধন অনুপাত। আর যদি আলাদা নাম আসে চৌদ্দ অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা চৌদ্দ অনুপাত নির্ণয় করব, তারল্য বলে তারল্য নির্ণয় করব, যদি বলে কার্যকরী মূলধন অনুপাত তাহলে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব। আর যদি এরকম স্পষ্টভাবে ভেঙে আসে যে তাৎক্ষণিক দায় পরিশোধ করা প্রতিষ্ঠান স্বল্পকালীন সচ্ছলতা যাচাইয়ের অনুপাত বের করো, তখন আমরা তিনটা বের করব। আর যদি নির্দিষ্ট ইন্ডিকেট করে দেয় যে কোনো দুইটি, তাহলে তোমার যে দুইটা পছন্দ এই দুইটা বের করবা। তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের স্বল্পকালীন যে আমরা এখন সূত্রটা শিখলাম, এটা আমাদের এখন শেষ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত আমরা এখন আলোচনা করতেছি। মুনাফা অর্জন কথাটা হবে এটা, মুনাফা অর্জন যাচাইয়ের ক্ষমতা অনুপাত, মুনাফা অর্জন যাচাইয়ের ক্ষমতা অনুপাত। আমরা মুনাফা অর্জন যাচাই করব। মুনাফা অর্জন যাচাইয়ের ক্ষমতা অনুপাত দুইটা, একটা হচ্ছে মোট লাভ অনুপাত, আর একটা হচ্ছে নিট লাভ অনুপাত। একটা হচ্ছে মোট লাভ অনুপাত, আর একটা হচ্ছে নিট লাভ অনুপাত। তো শিক্ষার্থীরা মোট লাভ অনুপাতের আমাদের আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%, আর নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 10% থেকে 15%। এটা যদি পরবার থাকে সেখানে আমরা চেঞ্জ হবে, সেখানে 5 থেকে 10%, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থীরা মোট লাভ অনুপাত আমরা কেন নির্ভর করি সেটা আমরা একটু শিখি। মোট লাভ অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের মোট লাভ অর্জন ক্ষমতা কতটুকু তা যাচাই করা হয়, আর নিট লাভ অনুপাতের ক্ষমতা যাচাই করা হয়। এখানে মোট লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। এখানে রেজাল্ট যদি আমাদের 20% থেকে 30% এর মধ্যে যদি হয় তাহলে সন্তোষজনক, আর যদি তার চেয়ে কম হয় তাহলে এটা অসন্তোষজনক, আর যদি তার চেয়ে বেশি হয়ে যায় এটা অধিকতর সন্তোষজনক, আবার খুব বেশি হয়ে গেলে সেটা সন্তোষজনক হবে না। তো শিক্ষার্থীরা, তো এখন আমরা মোট লাভ অনুপাতের আমরা অঙ্কটা করব। মোট লাভ অনুপাতের বিভিন্ন নাম আছে। মোট লাভ অনুপাত অথবা মাঝে মাঝে মোট লাভ বের করা লাগে। এই অঙ্কে আমাদের প্রশ্নে মোট লাভ দেয়া আছে। দেখো তোমরা প্রশ্নের ভিতরে আমাদের নিচে দেয়া আছে মোট লাভ কত দেয়া আছে, আমাদের মোট লাভ দেয়া আছে 3,50,000 টাকা, এবং পরবার তিন লাভ দেয়া আছে 1,50,000 টাকা, এবং মোট বিক্রয় দেওয়া আছে আমাদের 1 লক্ষ টাকা।
এটা ভুল হয়েছে, এখানে মোট বিক্রয় হবে 10 লক্ষ টাকা হবে, 1 লক্ষ টাকা হবে না, সরি, মোট বিক্রয় হবে 10 লক্ষ টাকা। এটা কারণ বিক্রয় তার 1 লক্ষ কম হতে পারে না, লাভ 3,50,000 কিভাবে হয়। মোট লাভ অনুপাতের বিভিন্ন নাম, মোট লাভ অনুপাত, মোট মুনাফার অনুপাত, অনেক সময় এটাকে বলা হয় মোট লাভের শতকরা হার। সবগুলো একই নাম। এটা সূত্র হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইনটু 100। দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম মোট লাভ কিভাবে বের করে। যদি মোট লাভ দেওয়া থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মোট লাভ যদি বের করে দেওয়া না থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট লাভ পেয়ে যাব। আরেকটা নিট বিক্রয় এখানে লিখছি আমি। নিট বিক্রয় বলতে কোনটাকে বোঝায়? বিক্রয় থেকে আমাদের প্রশ্নে যদি শুধু বিক্রয় থাকে আর কোনো বিক্রয়ের সাথে সম্পর্কিত কোনো এন্ট্রি না থাকে তাহলে আমরা কি করব? সেটাকে আমরা এটাকে মোট এই মোট বিক্রয়কে আমরা নিট বিক্রয় ধরে নেব। আর যদি কোনো এন্ট্রি থাকে, যেমন কি থাকে, বিক্রয় দেয়া আছে, বিক্রয় ফেরত আছে, বিক্রয় বার্তা দেয়া আছে, এই তিনটা এন্ট্রি যদি দেওয়া থাকে, যে কোনো তিনটা থাকুক বা দুইটা থাকুক, আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা বাদ দিয়েই আমাদের কি করব? আমাদের নিট বিক্রয় নির্ণয় করব। তো আমাদের এই অঙ্কে এরকম বিক্রয় ফেরত বিক্রয় বার্তা নাই, এজন্য মোট বিক্রয় যেটা আছে সেটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়। তো আমাদের মোট লাভ এই অঙ্কে প্রশ্নে ছিল, মোট লাভ আমাদের কত ছিল? 3,50,000 টাকা। আর নিট বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা ইনটু 100। তো আমরা পার্সেন্ট করি। যদি আমরা পার্সেন্ট করে 3,50,000 কে 10 লক্ষ দিয়ে ভাগ করি, ভাগ করলে আসে 0.35 আসে, 35। এটাকে 100 দিয়ে আবার গুণ করতে হবে। অনেক আছে 0.35 কে অ্যানসার দিয়ে দেয়, এটা ভুল। 0.35 অ্যানসার হবে না, কারণ 100 দিয়ে আমাদের গুণ করা জরুরি। 100 দিয়ে গুণ করলে আমাদের কত আসে? 35%। তো আমাদের আদর্শ মান হচ্ছে 20 থেকে 30, আর এখানে আমাদের হয়েছে 35%। এর মানে প্রতিষ্ঠানের অবস্থা, আর্থিক সচ্ছলতা খুবই মঙ্গলজনক। তারপর আমরা যেটা করব, নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত এটা সূত্র, এটারও সেম নাম আছে, নিট মুনাফার অনুপাত, নিট লাভের শতকরা হার বা নিট মুনাফার শতকরা হার বা নিট লাভের হার একই কথা। এটা সূত্র হচ্ছে কি, উপর হবে নিট লাভ, এবং দেখতে হবে প্রশ্নে কি দেয়া আছে। নিট লাভ থাকলে আমরা নিট লাভ লিখব, আর যদি করবাদ নিট লাভ থাকে তাহলে আমরা করবাদ নিট লাভ লিখব। করবাদ নিট লাভ, শুধু নিট লাভ এবং করবাদ নিট লাভ, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি করবাদ, এই নিট লাভ হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে, মানে এই নিট লাভটা হচ্ছে করপূর্ব নিট লাভ। মানে একটা প্রতিষ্ঠানে যদি লাভ হয় 1 লক্ষ টাকা আর যদি ইনকাম ট্যাক্স দেওয়া হয় 10,000 টাকা, তাহলে প্রতিষ্ঠানের আমাদের ট্যাক্স দেওয়ার পর রইল 90,000 টাকা। এই 90,000 টাকার নাম হচ্ছে কর বাদ নিট লাভ। আর যদি 90,000 টাকা বাদ দেওয়ার আগে যে ট্যাক্স ছিল, যে লাভ ছিল, এর নাম হচ্ছে কর পূর্ব নিট লাভ। তার মানে ট্যাক্স বাদ দেওয়ার আগে হচ্ছে কর পূর্ব, আর ট্যাক্স বাদ দেওয়ার পর হচ্ছে কর বাদ। তো আমাদের দেখতে হবে প্রশ্ন কোনটা দেয়া আছে। যদি দুইটাই থাকে তাহলে আমরা করবাদ নিট লাভ লিখব, আর যদি দুইটা থাকে, যে কোনো একটা থাকে, তখন যেটা আছে সেটাই লিখব। শুধু নিট লাভ থাকলে আমরা নিট লাভ লিখব, করবাদ নিট লাভ থাকলে আমরা করবাদ নিট লাভ লিখব। আর যদি প্রশ্নে দুইটাই দেওয়া থাকে তাহলে আমরা কোনটা লিখব? শুধু দুইটার মধ্যে আমরা করবাদ নিট লাভকে প্রাধান্য দেব। করবাদ শুধু নিট লাভ থাকলে এটার আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। নিট লাভ করপূর্ব নিট লাভের আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। আর যদি করবাদ নিট লাভ যদি করে, এটা আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের এই অঙ্কে করবাদ নিট লাভ দেওয়া আছে, এইজন্য আমি নিট লাভ মুছে ফেললাম। করবাদ নিট লাভ আমাদের দেওয়া আছে, আর নিচে হবে নিট বিক্রয়। নিট বিক্রয় বলতে মোট বিক্রয়কে বোঝাচ্ছে। এখানে করবাদ নিট লাভ হচ্ছে 1,50,000 টাকা, সরি ইনটু 100 দিতে হবে এখানে। আর নিট বিক্রয় 10 লক্ষ টাকা ইনটু 100। তো এখানে আমাদের ভাগ করলে আমাদের আসে 15%। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অঙ্কের থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা শিখলাম একটা হচ্ছে মোট লাভ অনুপাত, আর একটা হচ্ছে
নিট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতে আমাদের বের হয়েছে 35%, আর এটার আদর্শ মান ছিল 20 থেকে 30%। 20 থেকে 30% ছিল আদর্শ মান, আর আমাদের এখানে বের হয়েছে কত? 35%। তো আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের মোট লাভ অনুপাতে আদর্শ যেহেতু 35%, এটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খুব ভালো এবং মুনাফা অর্জন ক্ষমতা তাদের কি এই অনুপাত দ্বারা তাদের কি মুনাফা অর্জন ক্ষমতা তাদের অবস্থা খুব ভালো। আর একটা হচ্ছে নিট লাভ অনুপাত, যেটা এটার আমাদের আদর্শ মান হচ্ছিল 5 থেকে 10%, কিন্তু আমাদের এখানে রেজাল্ট বেরিয়েছে 15%। তাহলে এটা দ্বারা এটাই বোঝা গেল এই প্রতিষ্ঠানের আমাদের কি আদর্শ মান খুব মঙ্গলজনক, এই প্রতিষ্ঠানের অবস্থা খুবই ভালো। তো শিক্ষার্থীরা আমরা আজকে এই অঙ্কটা যেটা আমরা শিখলাম, এটা আমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। কোনো সমস্যা হলে আমাদেরকে মেইল করে জানাবে, কোনো প্রবলেম হলে কমেন্টসে জানাও। আর তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজ আজকে যেটা করবে সেটা হচ্ছে এসডব্লিউ যেটা দিচ্ছি, সম্মিলিত বোর্ড দিচ্ছি তোমাদেরকে, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর এবং 4টা বোর্ড আছে একসাথে। 2018 সাল 6 নং যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করার সমস্যা হলে আমাকে জানাবে। তোমরা সুখে থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা যাতে ভবিষ্যৎ তোমাদের সফলতা আসুক, নিয়মিত ক্লাস করো, এটা আমরা চাই। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।